আজকে এই ভিডিওটার হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি লিখেছি কিসের হা কিসের না, ভোট দিতেই যাব না। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, দখলদার গভর্নমেন্ট, ইউনিসিও গভর্নমেন্ট বা মৌলবাদীদের যে গভর্নমেন্ট, এরা 12ই ফেব্রুয়ারির যে ইলেকশন করার কথা বলছে, তথাকথিত ইলেকশন হবে কি না, আমি বদ্ধমূল ধারণা আমার ইলেকশন হবে না। ইলেকশন হওয়ার আগেই হয়তো এটা ভণ্ডুল হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। সেই জায়গায় আমি দেখছি আমার অনেক ভাই বোন, বন্ধু বান্ধব, অনেক মুরব্বীরাও বলছেন যে হ্যাঁ, বাংলাদেশকে বাঁচাতে হলে না ভোট দিবেন, বাংলাদেশকে বাঁচাইতে হলে না ভোট দিতে হবে, মহিলারা ঘরে বন্দি থাকতে না চাইলে না ভোট দিতে হবে, আর গণভোটে হাঁ দেন যদি আপনারা বন্দি থাকতে চান। এইসব হচ্ছে ফাউল কথা আপনাদের। আরে যে ভোট আমরা মানি না, সেই ভোটে কি না হইলেও কি হা হইল সেটা তো দরকার নেই। আমাদের এখন সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিতি শূন্য করার মতন চেষ্টা আমাদের চালানো দরকার, আমরা যারা আওয়ামী লীগ করি। কারণ আমরাও সারা পৃথিবীতে দেখাইতে হবে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের যে নির্বাচন হয় সেখানে মানুষের উপস্থিতি হয় না। তো সেই জায়গায় আপনারা না ভোট দেন, না ভোট দেন, কেন আমরা না ভোট দিতে বলবো, বা কেনই আমরা হা ভোট দিতেও মানা করব? আমরা তো বলবো যে ভাই ভোট কেন্দ্রেই যাবেন না, কারণ ভোট কেন্দ্রে গেলে ওইখানে গোলাগুলি হবে, গোলাগুলি হলে হয়তো আপনার জামাই মারা যেতে পারে, আপনার ভাই মারা যেতে পারে, আপনার স্বামী মারা যেতে পারে, আপনার ছেলে মারা যেতে পারে, সুতরাং ভোট কেন্দ্রেই যাবেন না। এমনও আছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটের মিছিলে যাবেন, ওখানে গোলাগুলি হবে, আপনারা 2-4 জন মারা যাবেন, হয়তো আমার ভাই, আমার বোন, আমার মা, আমার খালা, আমার দাদি, আত্মীয় স্বজন মারা যেতে পারে। সুতরাং আপনারা না মিছিলে যাবেন, না ভোট কেন্দ্রে যাবেন, কেউ কোথাও যাবেন না। যে 12 তারিখ যদি ওরা ভোট করার চেষ্টা করে, যদি ভোট হয়, তাহলে আপনারা সকলে ঘরে থাকেন, ঘরে থেকে প্রমাণ করেন যে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট মানে না। আর আওয়ামী লীগ নেতা কর্মী যারা আছেন, আমার ভাই বন্ধু যারা আছেন, বোনরা যারা আছেন, আপনাদের একটা কাজ করেন, আপনারা নিজেরা তো ভোট কেন্দ্রে যাবেনই না, এবং নিজেরা যে যাবেন না, এই যে একতরফা নির্বাচন যে হইতে দেওয়া যায় না, এটা গণতন্ত্রের বিরোধী, এই জিনিসটা মানুষে বুঝাইতে হবে। এবার সেই ভোটে কেউ বেহেশতের টিকিট দোক, কেউ লঙ্কা কাণ্ড করুক, তাতে কোনো সমস্যা নেই, আমরা ভোট কেন্দ্রেই যাব না, কারণ এই ভোটের কোনো যৌক্তিকতা নেই। আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশগুলো অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রেসার করতেছে। এই যে আজকে ডাক্তার ইনুচ্চা, সে যে বললো যে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায় নাই, রিকনসিলিয়েশন চিন্তা করতে, আর ওরা ক্ষমা চাইলে এই বেটা তুই কে, তোর কাছে আমি ক্ষমা চাইবো কেন, তোর কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কেন, বরঞ্চ তুই হারামজাদা আমাদের কাছে, আওয়ামী লীগের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চাইবি, উল্লঙ্গ হইয়া রাস্তা রাস্তায় দৌড়াবি তুই। তোদের কাজ হয়েছে এইটা, তোদের কাছে কেন আওয়ামী লীগ চাইবে? আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতো, আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, সাথে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তুই ইন্ট্রিম, তুই হারামজাদা, তুই দখলদার, ইনিচ্ছা, চোর, লুচ্চা, বাটপার, তুই কিসের? তো আমার ভাই বোন যারা আছেন, যারা ফেসবুকে এখন অনেকে অনেকভাবেই প্রচার করতে, না ভোট দেওয়ার প্রচারটা আপনারা বেশি করতেছেন, বা আপনারা ওই যে হ্যাঁ ভোট দিলে কি কি হইতে পারে এই প্রচারটা করতেছেন, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, হ্যাঁ ভোট না ভোট, 12 তারিখের ভোট, এগুলো নিয়ে কথা বলেন না। একটাই কথা বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, এইটা বলেন যে আমরা কেউ ভোট দিতে যাব না, এইভাবে বলেন। এতে আমাদের উপকার হবে যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, যদি মরতে না চান ভোট কেন্দ্র বয়কট করেন, এইসব কথাগুলো বলেন। কেন আমরা অমুকটা করেন, তমুকটা করেন, এগুলো তো আমাদের বলার দরকার নেই, এগুলো আমাদের বলার দরকার নেই, এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আমি বহু ভালো ভালো এখন ফেসবুক অ্যাক্টিভিস্ট দেখছি, ওনারাও পোস্টার বানাইতেছেন, কি মহিলারা বাসায় থাকতে চাইলে, ওই ভিক্ষা খাইতে চাইলে আপনারা হাতে ভোট দিন। কেন রে বাবা, আপনি তো বলে আওয়ামী লীগ, সারা জীবন আওয়ামী লীগ করতে, আপনি এখন কেন ওই ভিক্ষা খাইতে হইলে বা মুখ চাইলে আপনারা হাতে ভোট দিন, নাতে ভোট দিলে দেশ বাঁচবে কেন? আপনারা এগুলো বলবেন কেন? হ্যাঁ না ভোটে যাবেন কেন? এই ভোটের কথা বলবেন, একটাই বলতে পারেন যে 12 তারিখের ভোট আমরা মানি না। এখন দেখেন, আমরা ভোট বয়কটও করব না, আমরা বয়কট করিনি, তো আমরা বয়কট করিনি, টেকনিক, সবকিছুই টেকনিক। আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগ কি ভোট বয়কট করছে? না, আওয়ামী লীগ বলছে আমাদের যাইতেই দাও না, আমরা এটা মানি না, আমরা তো বর্জন করি না। ভোট তো আওয়ামী লীগ বর্জন করে না কখনো, আওয়ামী লীগ তো ভোটের রাজনীতি করে।
সব সময় ভোটে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো ভোট করতে পিছপা হয়নি। আওয়ামী লীগ এইবারও ভোট করতে ওনারা, আওয়ামী লীগ পিছপা না, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতেই দিতেছেন না। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে, ব্যালেটে নৌকার প্রতীক পর্যন্ত উঠে দিয়া আপনারা আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করতেছেন। তাহলে সেই নির্বাচনকে আমরা অবৈধ বলবো, সেই নির্বাচন আমরা মানি না, সেই নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না। এবং সেই ভোটে ব্যালট পেপারের কোথায় কার সিল আছে, কোথায় কার সিল নাই, কে কে গ্রুপিং করলো, কে কে দল ভাঙাইয়া ফেললো, কে হাতে দিবে, কে নাতে দিবে, হাতে দিলে কি বরবাদি হবেন, নাতে দিলে কি সুবিধা হবেন, এগুলো আমরা বলতে যাব না। আমরা একটা কথা আমাদের, যে আমরা অবৈধ নির্বাচন মানি না, ভোট কেন্দ্রে কেউ যাব না। এইভাবে করে আমরা সারা বাংলাদেশে একটা রব তুলতে হবে যে ভোট কেন্দ্রে কেউ যাব না। তার মানে আমাদের চেষ্টা করতে হবে ভোট কেন্দ্রে যাতে কোনো লোক না যায়। আপনার 1996 সালে 15 ফেব্রুয়ারি ইলেকশনের কথা মনে আছে। ইলেকশনের আগের দিন রাতে কি হয়েছে, 2 দিন আগ থেকে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র গায়েব হয়ে গেছে। একরকম কোনোটাতে পাবলিক যায় আগুন জ্বালায় দিছে, ব্যালট পেপার তুলে নিয়ে গেছে, রাতের বেলা সব মায়েরা ধরে তস করে ফেলাইছে, মানুষ যায় না ওখানে। বিএনপি হাজার চেষ্টা করেও মানুষ নিতে পারেনি। সুতরাং এইবারও তো আমাদের সেটাই করতে হবে যে আমরা যাব না, আমরা এইসব ভোট মানি না, আমরা আওয়ামী লীগ, আমরা যাব না, আমাদের যারা সমর্থন করে আমরা কেউ যাব না। পাবলিক, এরপরে পাবলিক যদি যাইয়া ভোটের আগের দিন যদি ভোট কেন্দ্র উড়াইয়া দেয়, ভোট কেন্দ্র তুলে লইয়া যায়, এটা পাবলিকের ব্যাপার, জনসাধারণের ব্যাপার। যে জনসাধারণও হয়তো এই ভোট মানবে না, তারা হয়তো করতে পারে। জনসাধারণ হয়তো ভোটের আগের দিন রাতে বিভিন্ন কিছু ঘটতে পারে, ভোটের দিন সকালে হয়তো দল বাইধা জনসাধারণ নাইমা নিজেদের ঘর বাড়ি বন্ধ করে না আমরা ভোটে কেউ যাব না, এ রাস্তা ব্যারিকেড দিয়ে দিতে পারে জনগণ যে ভাই কেউ ভোট কেন্দ্রে যায় না, এই অবৈধ ভোট, এইটাতে ভোট দিবে কেন, এগুলো হইতে পারে। সুতরাং আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আমাদের একটাই স্লোগান, যাহা না আমাদের ব্যাপার না, আমরা সরাসরি আওয়ামী লীগ বিহীন কোনো অবৈধ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা অংশগ্রহণ করবে না। এবং জনগণের উদ্দেশ্যে আমাদের একটাই কথা দেওয়ার দরকার যে কেউ প্লিজ ভোট কেন্দ্রে যাবেন না। যদি আপনারা ভালো থাকতে চান, দেশ বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। দেশ বাঁচাতে হলে ইনক্লুসিভ ইলেকশন দরকার, দেশ বাঁচাতে হলে সবার একসাথে ইলেকশন দরকার। কাউকে বাইরে রেখে অন্য কাউরে দিয়া ইলেকশন হইলে সেই ইলেকশন বাংলাদেশের জনগণ মানবে না, কেউ সেই ইলেকশনে ভোট দিতেও যাবে না। এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র। আমেরিকার ভিসায় আমায় দিও ট্রাম্প বাবাজি, আমেরিকার ভিসায় আমায় দিও, আমেরিকার সাথে কথা কইও ও ইউনুসার, আমেরিকার সাথে কথা কইও। আরে বসেন না, বসতে হবে। আমেরিকা যাওয়া, দিনরাত আমেরিকা বিরোধী কথাবার্তা বলবেন। দেখেন ভাই, আমার জীবনে আমি আমেরিকা যাবো না। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চাইলে বহুত আগে আমি আমেরিকা ঢুকতে পারতাম, তবে আমার কখনো ইচ্ছা হয় নাই। আমার কাছে মনে হয় যে আমি যে দেশে আছি ভালো আছি, আর পাশাপাশি বাংলাদেশ আমার দেশ। তবে আগামী সপ্তাহ থেকে আমেরিকার ভিসা বন্ধ আনলিমিটেড সময়ের জন্য। ওই যে বললাম না যে আসলে এমন একটা ক্রান্তিকালে ডক্টর ইউনুস পড়ে গেলেন, আর এই সমালোচনাগুলা ওনার উপরে আসতেছে যে সবাই মনে করলো একটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি দিবে ডক্টর ইউনুস, কিন্তু তিনি আসার পরে আসলে দোষটাকে তিনার না, এক অংশে আবার তিনার। কেন? তিনি সরকার প্রধান। বাংলাদেশকে যেভাবে ভিসা ইস্যুতে অস্ট্রেলিয়া, আমেরিকা, যুক্তরাজ্য, বিভিন্ন দেশ, আরব রাষ্ট্রগুলো এখানে আপনার কাটাকাটি খেলা শুরু করছে, তো তিনি রাষ্ট্রের প্রধান হওয়ার কারণে ওনার উপর দায়টা এটাই হয় যে বহির্বিশ্বের সাথে কেন বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে, হঠাৎ করে কেন বাংলাদেশকে নেগেটিভ নিচ্ছে। তবে শুধুমাত্র বাংলাদেশ না, এখানে অনেকগুলো দেশের উপর আগামী আপনার যে সপ্তাহ, এই সপ্তাহ থেকে ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ করে দিল আমেরিকা। কেন আসলে আসুন দেখি। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ, পাকিস্তান সহ কি পাকিস্তানে তারা খুশি আছেন তো সাপোর্টাররা নাকি? যাই হোক, বাংলাদেশ, পাকিস্তান সহ 75টি দেশের জন্য সব ধরনের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করে দিয়েছে। তালিকা আরো আছে পাকিস্তান, ইরান, আফগানিস্তান, কুয়েত, সোমালিয়া, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিল। তবে ভারতরে দেয় নাই। মজার বিষয় হচ্ছে ট্রাম্প সারাদিন প্রীতি করে পাকিস্তানের সাথে, ভিসাও পাকিস্তানেরটা বন্ধ করছে, ভারতেরটা কিন্তু খোলা রাখছে। মাদিজিয়ে। আচ্ছা যাই হোক, এখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কি বলছে আগামী 21শে জানুয়ারি থেকে
এই আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে অনির্দিষ্টকাল। স্টেট ডিপার্টমেন্ট কনজিউলার অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। বলা হয়েছে তারা পাবলিক চার্জ একটা আইন আছে, এই আইনের অধীনে ভিসা আবেদনকারীদের সমালোচনার ভিত্তিতে ভিসা বাতিল করতে পারবেন। পাবলিক চার্জ আইন অনুযায়ী যদি কেউ মার্কিন সরকার থেকে ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধা নিতে পারে বলে মনে করা হয় তবে তার ভিসা বাতিল করা হবে। নতুন নির্দেশনায় বিবেচনা করা হবে বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা, দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন কিনা। ভাঙ্গা বলি, বিশ্বাস করেন ইউরোপ আমেরিকাতে যারা সিটিজেন নিয়ে আমার এলাকার আপনার এলাকার বৈশা আছে 90%, 10% আলাদা, 90% মানুষ ওই দেশে গিয়ে ভিক্ষুক সাজে, রিফিউজি সাজে, রাজনৈতিক মামলা দেখায়। তো এরারে ওই দেশের সরকার বসায় বসায় 2-1 বছর খাওয়ায়। যারা পরিবার আছেন বা যারা মানে ভিডিও দেখতেছেন আপনি তো ভালো করে জানেন যে আপনি সেখানে আসলে কি ভিসায় নিচ্ছেন। রিফিউজি বিষয় তো বোঝেন, মানে ভাই আমার দেশে কিছু কিছু নেই, আমি গরিব, ভাত খাওয়ার ভাত নেই, আপনি আমারে রাখেন। তারপরে ওই দেশের যে সরকারি সুবিধা, দেখা গেছে বাঙালির চরিত্র এমন যে মাসে $5,000 কামাইতেছে, কিন্তু সরকারি যেই একটা স্বাস্থ্যের সুবিধা ভাতা গরিবরার জন্য বাংলাদেশে দেয় না, ওই যে বিধবা কার্ড, বয়স্ক ভাতা কার্ড, ডিজিএফ এর সাইল, এই সব কিন্তু আমরা বাঙালি 90% যারা ইউরোপের সিটিজেন নিয়ে রাখছি আমরা খাই, আমরা কোনোটা বাদ দেই না। কিন্তু কামাই আছে, বাংলাদেশে আসলে আমরা এলিট সেজে চলি, বিদেশে গিয়ে সরকারি ভাতাগুলা গোপনে খাই। এখন ওই দেশের সরকারও তো বাংলাদেশে যেমন সরকার দেয়, একটা এলাকাতে ইনভেস্টিগেশন হয় না যে আসলে রফিকের বউ কি গরিব, জলিলের বউ কি গরিব কিনা, জলিল কি করে, এরকম কিন্তু একটা আপনার ডাটা বিশ্লেষণ করে। কয়েকদিন আগে ট্রাম্প বলছে বাংলাদেশের 50-এরও বেশি % মানুষ সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেছে যাদের প্রয়োজন নাই, কিন্তু বাঙালি খায়। দেশে এসে আমরা দান করি, ওইদিকে আবার আমরা দানই খাই। তো এই যে বিষয়গুলা, এটা ইফেক্ট হয়েছে। অনেকে সেখানে ট্যুরিস্ট ভিসায় যায়, অনেকে চিকিৎসার নাম দেওয়া যায়, যাইয়া পরে করেন ভাগ্যা যায়, বলে যে 3 বছরের চিকিৎসা দরকার, ভিসা অ্যাপ্লিকেশন করে, পরে দেখা গেছে যে বাকি সময় সে কাজ করে। তো এই বিষয়গুলো বিশেষ করে যখন তাদের নজরে আসছে তারা এই সিদ্ধান্ত নিছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি তিনি বলছেন, আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে দেখব কোন বিদেশি যারা আছে নাগরিক মার্কিন সমাজে অতিরিক্ত সাহায্যের উপর নির্ভর হতে পারেন কিনা। যারা হবেন মনে হবে তাদের বিষয়ে বাতিল করে দিব, অর্থাৎ মিসকিনদের জন্য আমেরিকাতে আর জায়গা দেওয়া হবে না, কারণ মিসকিনে ভরে গেছে আমেরিকা। আমি রাগ হইয়েন না, এটাই কিন্তু বাস্তবতা। যাইয়া সব মিসকিন সাজি। তো সরকার যে ভাতাটা দেয় প্রত্যেক দেশেই তো যারা অরিজিনালি গরিব তাদের জন্য। এখন আমরা অনেকে আছে বেতনটাও কিন্তু ব্যাংকে নেয় না, ক্যাশ নেয়। কেন? ব্যাংকে নিলে মনে করলেন যে ধরা খাইবো, যে তার আয়ের উপার্জনের ট্যাক্স দিতে হবে, অনেক কিছু কিন্তু বিদেশে আমরা করি। আবার আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত চাই। আমেরিকা বলছে 2002 সালের বিধি অনুযায়ী কনজুলাররা পাবলিক চার্জের ভিত্তিতে আবেদনকারীদের আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। তবে 2019 সালে ট্রাম্প প্রশাসন এই নীতিকে আরো বড় করছে, পরে বাইডেন প্রশাসন সেই নীতিকে কিছুটা কমাইছিল। এবার পুনঃমূল্যায়নের জন্য 75 দেশের ভিসা স্থগিতাদেশ দেওয়া হলো। তো এখানে আমি যতটুকু দেখলাম যে ভারতের নাম নাই, ম্যাক্সিমামই গরিব দেশ। পাকিস্তানও গরিবই পাবে, আর আমরা তো অরিজিনালি গরিব। আমেরিকা তো জানে আমরা ভাতা ভোতা খাওয়া দেশ, আমাদেরকে তো পাঠায় রিলিফের জিনিস অনেক কিছু পাঠায়। আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, তারপর গুরুত্বপূর্ণ দেশের মধ্যে আছে ভুটান, মিয়ানমার, কম্বোডিয়া, তারপর হচ্ছে যে আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, অর্থাৎ সবগুলা গরিব দেশ। আর 2-1টা আছে যেখানে আমেরিকার পছন্দ না, কি বলা যায় ইসলাম ফোবিয়া থেকে। যেমন আমি যদি বলি এই দেশগুলো হচ্ছে আপনার লেবানন, তারপর হচ্ছে যে লিবিয়া, ম্যাসিডোনিয়া, তারপর হচ্ছে আপনার মরক্কো, তারপরে হচ্ছে পাকিস্তান, নাইজেরিয়া, রুয়ান্ডা, এরকম অনেক দেশ। মানে সব দেশের ভিসার উপরেই স্থগিতাদেশ আসছে। যারা আমেরিকা যাওয়ার জন্য চিন্তা করতেছেন রাইট নাও, মার্কিন প্রশাসনের যে নীতি, ট্রাম্পের যে ইলেকশন ক্যাম্পেইনিং ছিল আমেরিকা ফার্স্ট, ট্রাম্প নিয়ে আমরা যখন সমালোচনা করতেছি, ট্রাম্প কিন্তু তার জায়গায় সঠিক, যে তার দেশের জন্য কাজ করতেছে। বাংলাদেশে যেমন রোহিঙ্গা আমরা পছন্দ করি না, করতেছি আমরাই তো রোহিঙ্গাদের বিরোধিতা করতেছি। আমরা যারা বিদেশে নাগরিকত্ব নিচ্ছি প্রথমে আবেদনই করি আমরা রোহিঙ্গা, ভাই তোমার দেশে থাকতে দাও। তো বাংলাদেশে রোহিঙ্গাদের খাবার বা কই থেকে চলে, জাতিসংঘ পাঠায়, পৃথিবীর বিভিন্ন দেশে আসে, একটা অংশ সরকার ভর্তুকি দেয়, বাট তারা তো নানান অপরাধ অপকর্মে জড়িত। আর বাঙালির রক্ত যেখানেই গেছে 10 জন ভালো থাকে, ওই দেশের সিস্টেমে মাইকা বাপ, হ্যাঁ, দাদাকা দাদি, সবকিছু কিন্তু আমরা কইরা ফেলি।
যে কোনো রাষ্ট্রে একটা সিস্টেম থাকে গরিব মানুষের জন্য। আমি অনেকেরই দেখছি, কারণ আমার সাথে অনেকেরই কথা হয়, বা আছে তো পরিচিত অনেকে আছে, ইউরোপের প্রত্যেকেই মোটামুটি স্যাডেল। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি হয়তো সরকারি সহযোগিতা নিতে পারেন, কিন্তু আপনি কর্ম করতেছেন, আপনি সাহায্য নিতেছেন, ওই দেশে অপরাধে জড়াচ্ছেন, সিন্ডিকেট করতেছেন। বাঙালি ধরেন আমরা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে যেই পরিমাণ মারামারি, আরে আয় অমুক জায়গা তাই, সমুক জায়গা তাই। তারপর হচ্ছে মার্কিন সরকারের যারা বিরোধিতা করতেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বা কোন রাষ্ট্রগুলো আমেরিকা বিরোধী অবস্থান নিচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকা বিরোধী একটা অবস্থান আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিত্তিতে কিন্তু এগুলো হচ্ছে। সো তারা অবজার্ভ করতেছে। যারা আমেরিকা যাবেন না তাদের জন্য তো টেনশন নাই, তবে যাদের আত্মীয় স্বজন আছে যাওয়ার চিন্তা করছিলেন, সব ভিসা আপাতত স্থগিত। মনে আছে যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান খুব রিসেন্টলি আমেরিকা সফর করে এলেন এবং তিনি আমেরিকায় খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে ডক্টর খলিল নিজে বলেছেন যে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা তিনি জানান। এটা আমি আগেই বলেছি যে গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা আন্তর্জাতিক বাহিনী পাঠাতে চান এবং সেই বাহিনীতে অংশগ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অনুরোধ করেছিল, কিন্তু বাংলাদেশকে কিন্তু সেখানে কোনো অনুরোধ করা হয়নি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল অনেকটা যেচে পড়েই এই অ্যালিসন হুকারকে বলেছিলেন যে বাংলাদেশ এই বাহিনীতে যোগ দিতে আগ্রহী, এবং এর সাথে একটা শর্ত ছিল যে ডক্টর ইউনূসই মেইনলি ডক্টর খলিলকে দিয়ে এই প্রস্তাবটি পাঠিয়েছে যে এইখানে বাহিনীতে যোগ দেবে, এবং এর সাথে একটা শর্ত দিয়েছিল যে ডক্টর ইউনূস চেয়েছিল যে এর মাধ্যমে আমেরিকা যেন এই ডক্টর ইউনূস সরকারকে আরো 1 বছর সাপোর্ট দেয়, তিনি যেন আরো 1 বছর ক্ষমতায় থাকতে পারে। এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন এইগুলো তখন বেস্তে চলে যাবে এবং আমেরিকার সমর্থন নিয়ে ডক্টর ইউনূস আরো 1 বছর যেন ক্ষমতায় থাকতে পারে। এই কারণেই তিনি এই প্রস্তাবটি ডক্টর খলিলকে দিয়েছেন। এখন এই ডোনাল্ড ট্রাম্প যে ইন্টারন্যাশনাল একটা বাহিনী, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, এখানে যে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ নিজের থেকেই সেখানে যেতে চেয়েছেন। হঠাৎ করে পরশুদিন আমাদের যে ডাস্টবিন শফিক, ডক্টর ইউনূসের প্রেস সচিব, তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম। সেই স্ট্যাটাসে তিনি বলছেন যে, একটু দেখে পড়ি, জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা দেশগুলোর একটি হিসেবে এবং ফিলিস্তিনিদের দাবির প্রবল সমর্থক হিসেবে আমরা বেশ কয়েকটি বিষয় মেনে নেওয়া হলে আইএসএফ এ যোগ দিতে আগ্রহী। এসব বিষয়ের মধ্যে রয়েছে আইএসএফ অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে। গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে। গাজা থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং গাজার দায় দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে হবে। তার মানে ডক্টর খলিল একটা প্রস্তাব দিয়ে আসছে, যিনি বলছেন যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশের আর্ম ফোর্স থেকে তারা পার্টিসিপেট করতে চায় এবং সেখানে কোনো শর্ত ছিল না, সেখানে হিডেন এজেন্ডা ছিল ডক্টর ইউনূসের যে তাদের 1 বছর রাখতে হবে। কিন্তু হঠাৎ করে এই প্রেস সচিব শফিক এই শর্তগুলো কোথায় পেল? তাকে এই শর্তগুলো দিতে কে বলেছে? এইটা তো বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাকে দেওয়া প্রপোজালের শর্ত ছিল না। এবং শফিক কিন্তু সেখানে আরো অনেক কথা বলেছে যে বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ অব্যাহতভাবে গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ ও গাজার ভূখণ্ড থেকে ইসরায়েলি সব বাহিনীর সম্পূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। আবার আমরা এটা জানি যে 2025 সালের 17 নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত একটি প্রস্তাবে অন্যান্য বিষয়ের সঙ্গে গাজায় স্থিতিশীলতার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠনের উল্লেখ করা হয়। বিষয়টি তুলে ধরে শফিকুল আলম বলেন, নিরাপত্তা পরিষদের সব মুসলিম দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। প্রস্তাবটি যেন নিরাপত্তা পরিষদে গৃহীত হয়
সে জন্য অন্য বেশ কয়েকটি আরব ও মুসলিম দেশ যৌথভাবে সুপারিশ করেছিল। প্রেস সচিব বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইএসএফ প্রতিষ্ঠার সিদ্ধান্তের গুরুত্বকে আমরা স্বীকার করি এবং জানতে পেরেছি যে বেশ কয়েকটি মুসলমান দেশ এই বাহিনীতে যোগ দিতে আগ্রহী। আমরাও সতর্কতার সাথে বিষয়টা বিবেচনা করছি। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেবো। তার আগে আপনারা জানেন যে সোমালিয়ার খুব কাছে একটা জায়গা সোমালিল্যান্ড, এই দেশটি এরা নিজেদের 1991 সাল থেকে স্বাধীন ঘোষণা করেছে, কিন্তু তাদের স্বাধীনতাকে কেউ রিকগনাইজ করে। সুতরাং তারা এক ধরনের স্বাধীন কিন্তু আবার স্বাধীন না। কিন্তু গত মাসে আপনারা জানেন যে ইসরায়েল এই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে এবং এর ফলে এই মুসলমান দেশগুলো কিন্তু এর প্রতিবাদ করেছে এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি যে ওআইসি, তারা খুব রিসেন্টলি একটা মিটিং ডেকেছিল এবং তাদের সদস্য দেশের সেই মিটিংয়ে তারা এই ইসরায়েলের এই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়াকে নিন্দা জানিয়েছে এবং এর প্রতিবাদ জানিয়েছে। এবং বাংলাদেশ সেখানে ছিল, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিদ হোসেন সেখানে গিয়ে তিনিও এই ইসরায়েলের সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটায় প্রতিবাদ জানিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের যে প্রপোজাল ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ, সেখানে বাংলাদেশ সৈন্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে নিজের থেকে, বাংলাদেশের কাছে কিন্তু চাওয়া হয়নি। আবার সোমালিল্যান্ডের এগেইনস্টে আপনি প্রতিবাদ করেছেন। এই যে প্রস্তাবটা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হলো, আমেরিকা কি এই প্রস্তাবটা গ্রহণ করেছে? আপনাদের এটা জানানোর জন্যই আজকের এই সংক্ষিপ্ত পর্ব। আমেরিকা বাংলাদেশের এই আইএসএফ এ জয়েন করার যে প্রপোজাল সেটা রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে এবং বলেছে তাদের পক্ষে ডক্টর ইউনূসকে আর 1 বছর সমর্থন দেওয়ার কোনোভাবেই সম্ভব না। পাশাপাশি আমরা তো আপনাদের কাছে কোনো ফোর্স চাইনি। তো আমেরিকা যখন প্রত্যাখ্যান করেছে তখন এই ডাস্টবিন শফিক নিজের থেকে এসে একের পর এক শর্ত দিচ্ছে যে এই শর্ত মানলে আমরা আইএসএফ এ সৈন্য পাঠাবো। মিস্টার শফিক, আপনার কাছে আমেরিকা সৈন্য চাইছে? আপনারাই যেচে পড়ে গেছেন এবং আমেরিকা সেখানে বলছে সরি, আমাদের এই তোমাদের জন্য আমরা তো ডাকি না এবং এখন আমরা তোমাদের এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। এদিকে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অনেক ঘটনা ঘটেই চলছে। আমেরিকার রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে এসেছেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এসেই তার কাজ শুরু করে দিয়েছেন। মিডিয়ায় কিন্তু আমরা অধিকাংশ খবর পাচ্ছি না। তিনি সিভিল সোসাইটির সাথে যেমন দেখা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথেও তিনি দেখা শুরু করেছেন। এদিকে জামাতের নেতৃত্বে যে জোটটি হয়েছে, নির্বাচনী জোট, যেখানে এনসিপি রয়েছে, চরমোনাই পীরের দল রয়েছে, মামুনুল হকের দল রয়েছে, সেখানে কিন্তু প্যাচ লেগে গেছে, আসন বন্টন নিয়ে ঝামেলা হয়ে গেছে। তো সেই অবস্থায় আজকে তাদের একটা সংবাদ সম্মেলন করে এই আসন বন্টন সেটা আজকে ডিক্লেয়ার করার কথা ছিল, সেটা হচ্ছে না। তো নজর রাখতে হবে মার্কিন রাষ্ট্রদূত তিনি ঢাকায় কি করছেন না করছেন। আমি তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং তথ্য পাওয়া মাত্রই যতটুকু শেয়ার করা সম্ভব আপনাদের আমি জানাবো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।